সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। প্রথমে যে শ্রেণীবিভাগটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। শব্দের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে উৎস অনুপাতে, দুই নম্বর হচ্ছে গঠন অনুপাতে এবং তিন নম্বর হচ্ছে অর্থ অনুসারে। তাহলে পরীক্ষা যদি আসে যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়: উৎস, গঠন এবং হচ্ছে অর্থ। উৎস অনুপাতে ৫ প্রকার: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। আবার গঠন অনুপাতে শব্দকে আবার ভাগ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে সাধিত। একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে সাধিত। আর অর্থ অনুসারে শব্দ তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে আমাদের যৌগিক, রূঢ়ি এবং যোগরূঢ়। তাহলে এই হলো আমাদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণীবিভাগ। এবার আমরা আলোচনা করব গঠন অনুপাতে। গঠন অনুপাতে শব্দ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। কিন্তু আমরা মৌলিক শব্দগুলো কৌশল দিয়ে শিখতে চাই, মুখস্থ করতে চাই না। তবে তার আগে মৌলিক শব্দটাকে একটু জেনে নিই। ভাষার মূল ভিত্তি বা ইট হচ্ছে আমাদের মৌলিক শব্দ। ভাষার মূল ভিত্তি অথবা কি, এটাকে আমরা ইটের সাথে তুলনা করলাম। এগুলো হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। তার মৌলিক শব্দ সম্পর্কে আমরা তিনটা তথ্য জানলাম। এগুলো হচ্ছে ভাষার মূল ভিত্তি, এগুলোকে আমরা ইটের সাথে তুলনা করলাম, আর এগুলো হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। দুই নম্বর হচ্ছে সাধিত শব্দ, ভিত্তির উপর গড়ে ওঠা ইমারত। এগুলো জোড়া লেগে তৈরি করা যায়। একটা ইটের সাথে আরেকটা ইট লেগে লেগে আমরা কি করতে পারি? আমরা একটা বড় ইমারত বা একটা বিল্ডিং তৈরি করতে পারি। তাহলে মূল হচ্ছে আমাদের ইট, আর ইট দিয়ে তৈরি করা যায় বিল্ডিং। যেহেতু আমি ইমারত বা বিল্ডিং এর সাথে তুলনা করছি সাধিত শব্দকে, তার মানে সাধিত শব্দ জোড়া লেগে লেগে তৈরি করা যায়। আচ্ছা, এটা আমরা একটা মৌলিক বিষয়ে জেনে নিলাম। এবার আমরা আসবো মৌলিক শব্দ। এটা চিনব কিভাবে? মৌলিক শব্দ চেনার জন্য আমরা দুইটা কৌশল মনে রাখবো। একটা হচ্ছে অবিভাজ্য, আর একটা হচ্ছে অর্থহীন খণ্ড। এই দুইটা বিষয় খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। একটা অবিভাজ্য, আর একটা হচ্ছে অর্থহীন খণ্ড। যে শব্দগুলোকে আর কোনো ক্ষুদ্রতর বা অর্থপূর্ণ অংশে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। এখন অনেকে বলতে পারে যে স্যার, এটা ক্ষুদ্রতম বিশ্লেষণ কিসের ভিত্তিতে? এটা আসলে ব্যাকরণিক ভিত্তিতে। এটা আপনার আপাতত মনে রাখেন, আমি পরে বিশ্লেষণ করে দিচ্ছি। তার মানে বিশ্লেষণ করা যায় না কিসের ভিত্তিতে? বিশ্লেষণ করা যায় না, এটা আমাদের ব্যাকরণিক যে রুল আছে সেই রুল অনুপাতে আমরা বিশ্লেষণ করতে পারবো না। অর্থহীন খণ্ড, জোর করে ভাঙলেও খণ্ডিত অংশের সাথে মূল অংশের অর্থের কোনো মিল থাকে না। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা যদি ব্যাকরণিকভাবে না, যদি জোর করে ভাঙি, ব্যাকরণিকভাবে, হাত, হাত আমরা কোনো ব্যাকরণ না, এমনিতে ভাগ করলাম, হা যোগ ত, হাত। তো যে আমরা যদি জোর করে ভাঙি, ব্যাকরণিকভাবে না ভেঙে যদি জোর করে ভাঙি, হাত যোগ ত হাত, তাহলে দেখেন এই হা এবং ত দুইটা বিশ্লেষণ অংশ পাইছি। হা একটা পাইছি, একটা ত পাইছি। হা এবং ত, এই বিশ্লেষণ অংশটা হাতের সাথে কোনো সম্পর্ক নেই। হা মানে কি হাত? না। ত মানে কি হাত? না। তার মানে দুইটা বিষয় আমাদের মনে রাখতে হবে। ব্যাকরণিকভাবে বিশ্লেষণ করা যায় না। এই যে হা যোগ ত, এই যে বিশ্লেষণ করছে, এটা কোনো ব্যাকরণিক নিয়ম পড়ে না। অর্থাৎ চারটা ব্যাকরণিক নিয়ম আছে। একটা হচ্ছে উপসর্গ, প্রত্যয়, সন্ধি এবং সমাস। এই চার ভাগে কি কোনোভাবে আমরা বিশ্লেষণ করতে পারছি না। তার মানে ব্যাকরণিকভাবে বিশ্লেষণ করা যায় না। এবং যদি আমরা বিশ্লেষণ করি জোর করে, অর্থাৎ ব্যাকরণিকভাবে না করে যদি আমাদের মন মতো করে আমরা ভেঙে ভেঙে করি, তারপরেও কিন্তু কোনো অর্থ থাকে না। এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের মনে রাখতে হবে। আসলে পরের স্লাইডে যাই। সাধিত শব্দ। সাধিত শব্দ কি? বিশ্লেষণযোগ্য, অর্থাৎ বিশ্লেষণ করা যায়। কোনভাবে বিশ্লেষণ করা যায়? ব্যাকরণিকভাবে বিশ্লেষণ করা যায়। এই শব্দগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ক্ষুদ্রতর অর্থপূর্ণ অংশ পাওয়া যায়। তার মানে এখানে দুটো বিষয় মনে রাখতে হবে। এটাকে বিশ্লেষণ করা যাবে, এক নম্বর হচ্ছে সন্ধির মাধ্যমে, বিশ্লেষণ করা যাবে। দুই নম্বর হচ্ছে সমাসের মাধ্যমে বিশ্লেষণ করা যাবে। তিন নম্বর হচ্ছে উপসর্গ যোগে বিশ্লেষণ করা যাবে। এবং চার নম্বর হচ্ছে সমাসের মাধ্যমে বিশ্লেষণ করা যাবে। অর্থাৎ যদি আমি বিশ্লেষণ করতে চাই, এই চারটার মাধ্যমে আমরা বিশ্লেষণ করতে পারবো। এবার অর্থের সঙ্গতি। এবার যদি আমরা খণ্ডিত অংশের সাথে সম্পূর্ণ নতুন শব্দটির অর্থের সরাসরি মিল বা থিমের মিল পাওয়া যায়, অর্থাৎ মূল শব্দ এবং বিশ্লেষিত অংশ আমরা কি পাবো? আমরা অর্থের সরাসরি মিল পাবো। যেমন আমরা যদি উদাহরণ দিই, যেমন যদি বলি হাতা, হাতা, তো এটা যদি আমরা বিশ্লেষণ করি, হাত যোগ আ,
এটা কিন্তু প্রত্যয়ের মাধ্যমে আমরা বিশ্লেষণ করলাম। এই বিষয়টা আমি পরে ক্লিয়ার করে দিচ্ছি। হাতা কিসের মাধ্যমে বিশ্লেষণ করলাম? প্রত্যয়ের মাধ্যমে। হাত, হ্যাঁ, আর হচ্ছে হাতা। তা হাতের সাথে হাতার কিন্তু সম্পর্ক আছে। তাহলে সাধিত শব্দ এটা, তাহলে সাধিত শব্দ খুব সহজভাবে চিহ্নিত করতে পারলাম। অর্থাৎ মূল অংশটাকে যদি আমরা বিশ্লেষণ করি, বিশ্লেষণ অংশের সাথে মূল অংশের কিন্তু অর্থের সামঞ্জস্য থাকবে এবং মিল থাকবে। আচ্ছা, পরের স্লাইডে যে আরো সহজ করে বুঝতে পাবো। তাহলে আমরা ম্যাজিক ফর্মুলা অর্থাৎ বিশ্লেষণ টেস্ট দিয়ে আমরা খুব সহজে এটা চিহ্নিত করতে পারি। ভাঙ্গার পর প্রাপ্ত মূল শব্দের অর্থের সাথে যদি পূর্ণাঙ্গ অর্থের কোনো সংগতি বা মিল না থাকে তাহলে সেটা মৌলিক, আর যদি মিল থাকে তাহলে হবে সাধিত। এটা আমরা পরের স্লাইডে গিয়ে প্রমাণ করে দিচ্ছি। আরেকটা আমরা মনে রাখবো যে মৌলিক শব্দ এক পাশে লিখে নিলাম, আরেকটা সাধিত শব্দ লিখে নিলাম। তার মৌলিক এবং সাধিত দেখেন, এই যে দেখেন আমরা এই অংশটা লিখছি, বিশ্লেষণ বা ভাঙ্গা যায় মৌলিক শব্দে কিন্তু না, মানে মৌলিক শব্দের বিশ্লেষণ বা ভাঙ্গা যায় না। আর সাধিত শব্দে দেখেন অর্থাৎ সাধিত শব্দে বিশ্লেষণ বা ভাঙ্গা যায়। তাহলে মৌলিক শব্দে বিশ্লেষণ বা ভাঙ্গা যায় না, আর সাধিত শব্দে বিশ্লেষণ বা ভাঙ্গা যায়। আরেকটা অংশ দেখেন, ভাঙ্গা অংশের সাথে মূল অংশের অর্থের মিল থাকে কি থাকে না? মৌলিক শব্দে না, কোনো অর্থের মিল থাকে না বিশ্লেষণ অংশের সাথে, আর সাধিত শব্দে মানে অর্থের মিল থাকে। এবার মৌলিক শব্দ আমরা জেনে নিই। মৌলিক শব্দ হাত। তাহলে দেখেন আমরা যদি হাতকে বিশ্লেষণ করি ব্যাকরণিকভাবে না, আমরা জোর করে ভাঙতেছি। এবং ত, হাত। তা এবং ত এই বিশ্লেষণ অংশের সাথে হাতের কোনো সম্পর্ক নাই। এবং তয়ের কোনোটির সাথে হাতের কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা কি রায় দিতে পারি যে হাত একটা হচ্ছে তাহলে মৌলিক শব্দ। এবার দেখেন সাধিত শব্দ হাতা। তাহলে আমরা যদি বিশ্লেষণ করি ওই চারটার মাধ্যমে, হয় প্রকৃতি প্রত্যয় অথবা সন্ধি অথবা উপসর্গ, তাহলে হাত যোগ হাতা এটা আমরা প্রত্যয়ের মাধ্যমে বিশ্লেষণ করলাম। তাহলে আমরা দেখতেছি হাতের সাথে হাতার সম্পর্ক রয়েছে। তার মানে আমাদের রায় দিয়ে দিলাম এটা আমাদের সাধিত শব্দ। লাভ কি শব্দ? মৌলিক শব্দ। কেন? এই যে গো যোগ লাভ, গো এবং লাভ, এই গো এর সাথে গোলাপের কোনো সম্পর্ক নেই। আমরা জানি মূল শব্দটাকে যদি বিশ্লেষণ করি মৌলিক শব্দে অর্থের কোনো মিল থাকবে না বিশ্লেষণ অংশের সাথে। গোলাপি, গোলাপ যোগ রসই গোলাপি। তাহলে আমরা যদি বিশ্লেষণ করছি তখন গোলাপি কালার কিন্তু কি দেখতে গোলাপ ফুলের মতোই। তাহলে আমরা দেখলাম গোলাপি যখন বিশ্লেষণ করলাম গোলাপের সাথে গোলাপির সম্পর্ক রয়েছে, অর্থাৎ বিশ্লেষণ অংশের সাথে যদি অর্থের সম্পর্ক থাকে তাহলে সেটা সাধিত শব্দ। তাহলে এইভাবে চমৎকারভাবে যদি আমরা শিখি তাহলে খুব সহজে মৌলিক এবং সাধিত শব্দ নির্ণয় করতে পারবো। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।